আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাত প্রায় 2টো বাজে। সেই সময় জাওয়াদের বলা কথাগুলো শুনে প্রথমে এরিনার প্রচন্ড মন খারাপ হয়। হঠাৎ এমন করে রেগে যাওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছিল না এরিনা। চোখ থেকে পানি ঝরে পড়তে থাকে। বাড়তি কথা বলার জন্য নিজের ওপরও রাগ হয় প্রচন্ড, কিন্তু পর মুহূর্তে গভীরভাবে ভেবে নিজেকে সামলে নেয়। এরিনা বুঝতে পারে যে কিছু একটা নিয়ে ডাক্তার সাহেব হয়তো খুব আপসেট, খুব বিরক্ত। না হলে হুট করে ওর সাথে এমন বাজে ব্যবহার ডাক্তার সাহেব কখনোই করতো না। তাই চোখ মুছে মাথায় এক গাদা চিন্তা নিয়ে ডাক্তার সাহেবের অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। রাত 3টার দিকে জাওয়াদ রুমে আসে। মাথা থেকে ফারিয়ার চিন্তা কিছুটা দূর হলেও টন টন করে পুরো মাথা। সারাদিন না খেয়ে থাকায় ক্ষুধা তো লেগেছেই, সাথে মাথাটাও প্রচন্ড ব্যথা করছে। এত রাতে কাউকে ডাকাও ঠিক হবে না, তাই ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে দিয়ে ডাইনিং এর দিকে পা বাড়ায়। টেবিলে গিয়ে দেখে 2টো প্লেটে ভাত বেড়ে রাখা। কপাল কুঁচকে ভাবতে নিলে অপরাধ বোধ হতে থাকে জাওয়াদের। চুলের মাঝে হাত বুলিয়ে মুষ্টিবদ্ধ করে নিজেকে ভৎসনা করে কিছু সময়। ফারিয়ার ওপরে রাগ এরিনার ওপর ঝেড়ে বিশাল বোকামি করে ফেলেছে জাওয়াদ। মনে মনে ভাবে, মেয়েটা আমার জন্য রাত অব্দি না খেয়েছিল, অথচ আমি মেয়েটার সাথেই খারাপ ব্যবহার করলাম। খুব অন্যায় করেছি আমি। না খেয়ে থাকা এখন সম্ভব নয়, আর এরিনাকে ফেলে একা খাওয়া সেটাও সম্ভব নয়। তাই ঠিক করে এরিনাকে ঘুম থেকে জাগিয়ে দুজন একসাথে খাবে। এসব ভাবনার মাঝে হঠাৎ মনে পড়ে এরিনার কথা। রুম থেকে বের হবার সময় তো চোখে পড়েনি। অবশ্য আজ রুম একেবারে অন্ধকার ছিল। জাওয়াদ ধীর পায়ে রুমের দিকে এগিয়ে যায়। লাইট জ্বালাতেই দেখে এরিনা ইলহামকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। সামনে গিয়ে ডাকতে নিলেই দেখে চোখ মুখ লাল হয়ে আছে। কেঁদেছে যে সেটা বোঝাই যাচ্ছে। না খাওয়ার কারণে মুখটাও কেমন শুকনো হয়ে আছে। জাওয়াদ দেরি না করে এরিনাকে আস্তে আস্তে ডাকতে থাকে। কয়েকবার ডাক দিতেই এরিনার ঘুম ভেঙে যায়। মাঝরাতে হঠাৎ এভাবে ডাকায় এরিনা একটু ঘাবড়ে যায়। লাফ দিয়ে ওঠে, ওড়না ঠিক করে মাথায় দিয়ে বলে, কি হয়েছে? কোনো সমস্যা? এরিনাকে এভাবে ঘাবড়ে যেতে দেখে জাওয়াদ বলে, রিল্যাক্স এরিনা, কিছু হয়নি। প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তাই আপনাকে ডাকতে এসেছি। চলুন একসাথে খাবো। এরিনা কপাল কুঁচকে ঘড়ির দিকে তাকিয়ে বলে, মানে কি? রাত 3টায় আপনার ক্ষুধা পেয়েছে আর এখন আপনি খাবেন? শুধু আমি না, আপনিও খাবেন। মাথাটা খুব ব্যথা করছে, কেউ ওষুধ খেতে হবে তাড়াতাড়ি, চলুন। কথাটা বলে এরিনাকে কিছু বলার সুযোগ না দিয়েই জাওয়াদ ডাইনিং এর দিকে হাঁটা শুরু করে। এরিনাও কথা না বাড়িয়ে জাওয়াদের পেছন পেছন গিয়ে খাবারগুলো আবার ওভেনে দিয়ে গরম করে। সেই সময় মন খারাপ করে খাবারগুলো যে ঢেকে রাখতে হবে সেটাও আর ওর মনে ছিল না। 2টো প্লেটে ভাত দেখেই যে জাওয়াদ বুঝতে পেরেছে এরিনাও না খেয়ে আছে, সেটাও এরিনা বুঝতে পারে। তবে এসব নিয়ে কোনো বাড়তি কথা বলারও প্রয়োজন বোধ মনে করে না। না খেয়ে থাকায় এরিনাও বমি পাচ্ছিল, তাই দুজনেই চুপচাপ খাওয়া শেষ করে সব গুছিয়ে রুমে গিয়ে শোয়ার প্রস্তুতি নিলে হঠাৎ জাওয়াদ বলে, সরি এরিনা। জাওয়াদের মুখে এমন কথা শুনে এরিনা বেশ অবাক হয়। অবাক চোখে জাওয়াদের দিকে তাকাতেই জাওয়াদ বলে, আমি খুবই দুঃখিত। আসলে ওই সময় আপনার সাথে আমার অমন ব্যবহার করাটা একেবারেই উচিত হয়নি। অযথাই অন্য একজনের উপরের রাগ আপনার উপর ছাড়লাম। এরিনা মনে মনে বলে, তাহলে আমার ধারণাই ঠিক ছিল। ডাক্তার সাহেব কোনো কারণে প্রচন্ড আপসেট ছিলেন। এরিনার সাথে সাথেই বলে, চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, হতে পারে এতে আপনার কিছুটা হালকা লাগবে। অবশ্য যদি আপনি চান তো। জাওয়াদ এবার গম্ভীর স্বরেই বলে, আপনাকে বলার মতো কিছু নাই এরিনা, আমার সমস্যা আমি নিজে হ্যান্ডেল করতে পারবো। আপনি অযথা এসব নিয়ে ভাববেন না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কিছুটা মন খারাপ হলেও এরিনা মেনে নিয়ে বলে, ঠিক আছে। দুজনের মাঝে আর কোনো কথা হয় না। দুজনেই ইলহামের দুপাশে শুয়ে পড়ে। কিন্তু মাথায় প্রচন্ড ব্যথা থাকার কারণে জাওয়াদ কোনোভাবেই ঘুমাতে পারছে না। এপাশ ওপাশ করছে, উঠে বসছে, আবার শুয়ে পড়ছে। বেশ কিছু সময় জাওয়াদের এই অবস্থা দেখে এরিনা ধীর পায়ে উঠে এসে জাওয়াদের পাশে দাঁড়িয়ে বলে, আপনার কি বেশি খারাপ লাগছে? মামুনিকে ডাকবো? জাওয়াদ হাত দিয়ে ইশারা করে ডাকতে নিষেধ করে। ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যেন আরাম পাচ্ছে না জাওয়াদ।
অন্য সময় এমনটা হলে এতক্ষণে আয়েশা আক্তারকে ডেকে মাথায় হাত বুলিয়ে দিতে বলতো। এই সময় কেউ মাথায় হাত বুলিয়ে দিলে মেসেজ করলে বেশ আরাম বোধ করে জাওয়াদ, কিন্তু এত রাতে অসুস্থ মাকে ডেকে ওঠানো ঠিক হবে না, তাই এভাবেই ছটফট করতে থাকে। এদিকে এরিনা বেশ কিছু সময় জাওয়াদের এমন অবস্থা দেখে অনুমতির অপেক্ষা না করে ওর পাশে টুল টেনে বসে। চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে শত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে জাওয়াদের কপালে হাতটা রাখে। হঠাৎ কপালে এমন নরম ঠান্ডা হাতের স্পর্শে জাওয়াদের বেশ ভালো লাগে। চোখ খুলতে নিলেই এরিনা বলে, চোখ খুলবেন না প্লিজ, আমি মাথা ম্যাসাজ করে দিচ্ছি, দেখবেন ভালো লাগবে। বাবার মাথা ব্যথা হলেই আমি এভাবে মাথা ম্যাসাজ করে দিতাম। বাবাকে ঔষধ খেতে হতো না, মাথায় হাত বুলিয়ে দিলে এমনিতেই ম্যাজিকের মতো বাবার মাথা ব্যথা কমে যেত। আপনিও ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন মাথা ব্যথা কমে যাবে। এরিনা চুপচাপ বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, কপালে মেসেজ করতে থাকে। এভাবে জাওয়াদকে স্পর্শ করায় এরিনার ভেতর কেমন যেন অস্থিরতা সৃষ্টি হতে থাকে। তবে সব অস্থিরতাকে অবচেতন মনে থাকা অনুভূতিগুলো কঠিনভাবে দমন করে নিজ দায়িত্বে মনোনিবেশ করে এরিনা। এটা তো এরিনার দায়িত্বই। ডাক্তার সাহেব যেমন খুব সুন্দরভাবে ওর প্রতি দায়িত্ব পালন করে, তেমনি ওর নিজেরও উচিত ডাক্তার সাহেবের প্রতি দায়িত্ব পালন করা। এদিকে জাওয়াদও এরিনার নরম হাতের ছোঁয়ায় বেশ আরাম বোধ করে। অপছন্দের বউয়ের প্রথম স্পর্শ বেশ ভালো লাগতে থাকে। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। এরিনাও এভাবে টুলে বসে জাওয়াদের মাথায় হাত বুলাতে বুলাতে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়ে টেরই পায়নি। ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে এরিনার। দেরি করে ঘুমোতে যাওয়ার জন্য আজ আর ফজরের নামাজ পড়তে পারেনি। ঘুম ভাঙতেই দেখে জাওয়াদের একদম কাছাকাছি বসে আছে। মনের অজান্তেই এরিনা জাওয়াদের ঘুমন্ত চেহারাটায় একবার চোখ বুলায়। চশমিশ গোমরা মুখ ডাক্তার সাহেব দেখতে বেশ সুদর্শন, যে কোনো কারো পছন্দ হবার মতো ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। কিন্তু সুদর্শন হলে কি হবে, বিয়ে করা বউ হয়েও ওর নিজেরই তো ডাক্তার সাহেবের দিকে নজর দেওয়া নিষেধ। এসব ভাবনার মাঝেই হঠাৎ এরিনার মাথায় আসে, এই মানুষটাকে ছেড়ে সেই আপুটা কেন চলে গেছিল? এই বাড়িতে এসছে প্রায় 1 মাস হবে, অথচ আজ পর্যন্ত সেই আপুর গল্প পুরোপুরি শোনা হলো না। একদিনে যতটুকু দেখেছে তাতে বুঝেছে যে মানুষটার মনটা বেশ ভালো। তাহলে যাক, ভাবনার ছেদ ঘটিয়ে আস্তে করে উঠে ওয়াশরুমে চলে যায় ও। কাজা নামাজ আদায় করে পাখির সাথে বকবক করে রুমে এসে দেখে তখনও দুজন ঘুমে বিভোর। ঘড়িতে তখন সকাল 7টা বাজে। আজ ক্লাস 10টা থেকে। রাতে ঘুম কম হয়েছে বলে এরিনা জাওয়াদকে ডাকে না। আস্তে দরজা লাগিয়ে রেখে রান্নাঘরের দিকে পা বাড়ায়। রহিমা খালাকে সাথে নিয়ে এরিনা দ্রুত সকালের নাস্তা দুপুরের খাবার রেডি করে ফেলে। কাজ শেষ করে ঘড়ির দিকে তাকাতেই দেখে 8:45 বাজে। তাড়াতাড়ি রুমে গিয়ে দেখে জাওয়াদ ওয়াশরুমে। ইলহাম তো তখনও ঘুমোচ্ছে। দেরি হয়ে যাচ্ছে তাই রিস্ক নিয়ে রুমেই ড্রেস পাল্টে ফেলে। ভুলবশত তখনই জাওয়াদ ওয়াশরুম থেকে বের হতে নেয়, কিন্তু এরিনার এই অবস্থা দেখেও যাতে লজ্জা না পায় তাই দরজা চাপিয়েই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে বের হতেই এরিনার দিকে জাওয়াদের চোখ আটকে যায়। এরিনাও চুল বাঁধার সময় আয়নার পেছনে জাওয়াদকে দেখে তাড়াতাড়ি ওড়না গায়ে জড়িয়ে নেয়। হঠাৎ চোখাচোখি হওয়াতে দুজনেই একটু অস্বস্তিতে পড়ে। জাওয়াদ ব্যাপারটা এড়িয়ে বারান্দায় গিয়ে তোয়ালে নেড়ে রুমে আসতেই এরিনা বলে, এখন কেমন লাগছে আপনার? মাথা ব্যথা কমেছে? কমেছে। আপনার হাতে সত্যি ম্যাজিক আছে। আপনার মাসাজে খুব আরাম পেয়েছি। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। অনেক ধন্যবাদ। জাওয়াদের কথায় এরিনার বেশ ভালো লাগে। ব্যাগ গোছাতে গোছাতে হাসি মুখে আবারও বলে, জানেন, বাবা তো মাথা ব্যথা করলে ঔষধ খেতেই চাইতো না। বাবার ধারণা ছিল আমি মাথায় হাত বুলিয়ে দিলেই বাবার মাথা ব্যথা কমে যাবে, তাই মাথা ব্যথা শুরু হলেই আমাকে ডাকতো। এরিনাকে এভাবে হাসি মুখে সাবলীলভাবে কথা বলতে দেখে জাওয়াদের বেশ ভালো লাগে। সাধারণত একই কথা বারবার কেউ বললে জাওয়াদ খুব বিরক্ত হয়, তবে আজ কেন জানি বিরক্ত হলো না। মনে মনে ভাবতে থাকে, মেয়েটা হাসি মুখে কথা বললে মন্দ লাগে না তো। ওর মধ্যে এরিনা ঘড়ির দিকে তাকিয়ে বলে, 9টা বেজে গেছে। আজ আমার 10টা থেকে ক্লাস। আপনি নাস্তা খেয়ে রেস্ট নিন, আজ আমি একাই চলে যাব। জাওয়াদ একটু গম্ভীর কণ্ঠে বলে, আমাকে ডাকেননি কেন? আমাকে 9টার মধ্যে হসপিটালে যেতে হতো আজ। যাই হোক, বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। আমি পৌঁছে দেবো আপনাকে। এরিনা বলে, আপনার মাথা ব্যথা, রাতেও দেরি করে ঘুমিয়েছেন, তাই ডাকতে ইচ্ছে হয়নি।
যত সমস্যাই থাক না কেন আমাকে ঘুমোতে দেখলে ডেকে দেবেন। যদিও এমনটা হাতে গোনা 2-1 বার হয়েছে। জাওয়াত কথা বলতে বলতে রেডি হতে নিয়ে আবারও বলে, এখন কি রুম থেকে বের হবেন নাকি আপনার সামনেই রেডি হব? জাওয়াতের এমন কথায় বেশ লজ্জা পায় এরিনা। তাড়াতাড়ি বের হতে হতে বলে, শুধু শুধু আপনার দেরি হয়ে যাবে, আমি কিন্তু একাই যেতে পারবো। একবার বলেছি, বারবার একই কথা বলতে ভালো লাগে না এরিনা। বাইরে গিয়ে অপেক্ষা করুন। বলেই দ্রুত রেডি হতে থাকে জাওয়াত। এরিনাও বুঝতে পারে শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই, তাই চুপচাপ ডাইনিং রুমে গিয়ে শাশুড়িকে নাস্তা দেয়। নিজে কোনো রকম একটু খেয়ে অপেক্ষা করতে থাকে। এর মধ্যে জাওয়াত এলে ওকেও নাস্তা দেয়। বের হতে হতে 9:30 পার হয়ে যায়। এরিনাকে কলেজে পৌঁছে দিয়েই হাসপাতালে চলে যায় জাওয়াত। অনেকদিন পর আজ ফাহিমের সাথে দেখা হয়। এতদিন পরে ফাহিমকে পেয়ে সবাই খুব খুশি হয়। আগের চেয়ে বেশ রোগা হয়ে গেছে ফাহিম। এরিনাকে দেখেই বলে, কি রে ফাহিম, তোর এই অবস্থা কেন? এত রোগা হয়েছিস কিভাবে? এরিনার কথার কোনো উত্তর না দিয়ে ফাহিম অন্যদের সাথে কথা বলতে থাকে। এরিনা আবার বলে, তোকে বেশ কয়েকবার ফোন দিয়েছিলাম, ফোনটাও ধরিসনি। কোনো সমস্যা হয়েছিল? ফাহিম শান্তভাবে বলে, ব্যস্ত ছিলাম। বলেই আবার অন্যদের সাথে কথা বলতে থাকে। এবার এরিনার যেন কেন জানি বেশ রাগ হয়, তাই একটু রেগেই বলে, কি ব্যাপার ফাহিম, তোর কি হয়েছে? আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছিস কেন? এত কি ব্যস্ততা ছিল যে আমাদের কারোর ফোনটাও রিসিভ করতে পারিসনি? এখনো ঠিক মতো কথা বলছিস না। ফাহিমও এবার বেশ রেগে বলে, তোর কি হয়েছে সেটা বল। ফোন রিসিভ করিনি তো কি হয়েছে? আমার ব্যস্ত থাকতে পারি না? আর এই ফালতু বিষয় নিয়ে এত কথাই বা বলছিস কেন? আমার সাথে কথা না বললে যে তোদের কোনো সমস্যা হয়েছে সেটা তো নয়। তাহলে? ফাহিমের কথা শেষ হতে না হতেই ক্লাসে স্যার চলে আসে, তাই সবাই ক্লাসে মনোযোগ দেয়। এরিনা খেয়াল করে ফাহিম আজ মিতালি সামিয়ার সাথে ফ্রি হয়ে কথা বলল। এতদিন পরে এসে ওর সাথে তেমন কোনো কথাই বলছে না। এরিনা বলতে গেলেও বারবার ওকে এড়িয়ে যাচ্ছিল। আর শেষমেশ এত রেগে কথা বলল। হঠাৎ ফাহিমের এমন আচরণে এরিনা বেশ কষ্ট পায়, তবে কিছু বলে না। মিতালি আর সামিয়াও এই বিষয়ে কিছু বলে না। মিতালি অবশ্য কারণটা আন্দাজ করতে পেরেছে, তবুও চুপ থাকে। ক্লাস শেষে আজ এরিনার সাথে মিতালি সামিয়াও দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ আগে জাওয়াত ফোন করে এরিনাকে বলে যে আজও নিজেই নিতে আসবে। তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে, তাই একসাথেই বাসায় যাবে। এটা জানার পরেই মিতালি ঠিক করেছে আজ আর ওরা দুলাভাইকে না দেখে যাবেই না। এরিনা ফাহিমকেও থাকতে বলে, কিন্তু কাজের অজুহাতে দেখিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে জাওয়াত এলে এরিনা গাড়ির কাছে গিয়ে বলে, একটা কথা ছিল, একটু গাড়ি থেকে নামবেন? জাওয়াত কপাল কুঁচকে বলে, এই গরমে গাড়ি থেকে নামতে হবে কেন? যা বলার গাড়িতে বসে বলুন। না মানে, আমার বান্ধবীরা আপনার সাথে দেখা করতে ইচ্ছুক। ঢাকার বাইরে থাকায় ওরা কেউই বিয়েতে আসতে পারেনি, তাই একটু যদি 5 মিনিট সময় দিতেন। জাওয়াত বলে, ঠিক আছে, অপেক্ষা করুন, আমি গাড়ি পার্ক করে আসছি। জাওয়াতের কথায় এরিনা বেশ খুশি হয়। ও গিয়ে মিতালিদের পাশে দাঁড়িয়ে কথা বলতে থাকে। এমন সময় জাওয়াত সামনে এলে এরিনা ওদের সাথে জাওয়াতের পরিচয় করিয়ে দেয়। জাওয়াত বেশ হাসি মুখে মিতালি আর সামিয়ার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে। কথার এক পর্যায়ে মিতালি বলে, ভাইয়া তো দেখতে পুরোই নায়ক, এজন্য মনে হয় এরিনা এতদিন আপনার সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে চায়নি। কবে থেকে বলছি আপনার ছবি দিতে, কিন্তু দেখাতেই রাজি হচ্ছে না। আজ বুঝলাম কারণটা কি। মিতালির কথা শুনে এরিনা লজ্জায় কি বলবে ভেবে পায় না। এর মধ্যে সামিয়া বলে, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে ভাইয়া, তবে আমাদের এরিনাও কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে। এত শান্ত ভদ্র মেয়ে এই কলেজে দুটো পাবেন না। জাওয়াত ওদের কথা শুনে বেশ মজা পায় আর চোখে এরিনার দিকে তাকিয়ে বলে, পাশে একটা রেস্টুরেন্ট আছে, সবাই মিলে চলুন কিছু খাওয়া যাক। বান্ধবীর বিয়েতে আসতে পারেননি, এটা ট্রিট তো আপনাদের পাওনাই আছে। দেরি হয়ে যাবে, তাই আজ আর কেউ রেস্টুরেন্টে যেতে রাজি হয় না। অবশেষে সবাইকে আইসক্রিম খাইয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় জাওয়াত আর এরিনা। গাড়িতে বসে এরিনা মনে মনে ভাবে, গোমরা মুখ ডক্টর সাহেব অন্যদের সাথে তো কত হেসে হেসে কথা বলে, তাহলে বাসায় এভাবে রেগে রেগে থাকার কারণটা কি হতে পারে? এদিকে জাওয়াত বলে ওঠে, আপনার মনে তাহলে এই ছিল এরিনা? এটা কিন্তু খুব অন্যায় করেছেন। এরিনার চোখ পিটপিট করে তাকিয়ে বলে, মানে কি ছিল, কি বলতে চাইছেন? এই যে আপনি খুব হিংসুটে,
আপনার উচিত ছিল এত সুন্দর শালিকাদের সাথে আরো আগে আমার পরিচয় করিয়ে দেয়া। শালিকাদের সাথে গল্প করে এত আনন্দ, সত্যি বলছি সেটা কিন্তু আগে আমার জানা ছিল না। আপনি আমাকে এই আনন্দ থেকে এতদিন বঞ্চিত করেছেন, এই জন্য কিন্তু আপনার শাস্তি হওয়া উচিত। কথাটা বলে নিঃশব্দে হাসে জাওয়াদ। এদিকে এমন গুরুগম্ভীর ডাক্তার সাহেবের মুখ থেকে এই ধরনের উদ্ভট কথা শুনে এরিনা অবাকের শীর্ষে পৌঁছে অপলক তাকিয়ে থাকে জাওয়াদের দিকে। এরিনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাওয়াদ চোখ ইশারা করে বলে, কি ব্যাপার এরিনা? আমি জানি যে আমি দেখতে ভালো, তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন? মানে পাবলিক প্লেসে এভাবে আমার দিকে তাকিয়ে থাকাটা কি উচিত? লোকে কি বলবে? আজ যেন এরিনার অবাক হবার দিন যাচ্ছে। একের পর এক শুধু ধাক্কা খাচ্ছে। এমন গুরুগম্ভীর ডাক্তার সাহেবের আজ কি হলো? কোনো কিছুতেই হিসেব মেলাতে পারছে না যেন। জাওয়াদের দিকে তাকিয়ে এরিনা বলে, এসব কি বলছেন? আপনি ঠিক আছেন তো? গাড়ি ড্রাইভ করতে করতেই জাওয়াদ বলে, আমি তো ঠিক আছি এরিনা, তবে মনে হচ্ছে আপনি ঠিক নেই। যাই হোক, বাদ দিন। তবে সত্যি বলছি, শালিকাদের সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। আপনার উচিত ছিল আরো আগে পরিচয় করিয়ে দেয়া। কথাগুলো বলে জাওয়াদ নিঃশব্দে হাসে। আজ মিতালি আর সামিয়ার সাথে কথা বলার সময় জাওয়াদ এরিনার চোখে মুখে লজ্জা অস্বস্তি দেখতে পায়, যেটা জাওয়াদ খুব উপভোগ করে। তাই মনে মনে ঠিক করে এই বিষয়ে কথা বলে এরিনাকে আরো একটু অস্বস্তিতে ফেলবে। আর এজন্যই জাওয়াদ এমন উদ্ভট আচরণ করে, যেটা ওর ব্যক্তিত্বের সাথে একেবারেই যায় না। নিজের এমন পরিবর্তন দেখে অবশ্য জাওয়াদ নিজেই অবাক হয়, তবে এই পরিবর্তনের কাছে খারাপ লাগে না। এরিনা অবাক হয়ে এখনো হা করে তাকিয়ে থাকলে জাওয়াদ হালকা কাশি দিয়ে বলে, এরিনা, নিজেকে সংযত করুন। আমি কমফোর্ট ফিল করছি না, আপনার বোঝা উচিত। এরিনা যেন এবার হোশ ফিরে পায়। তাড়াতাড়ি চোখ সরিয়ে বাইরে তাকায়। ভীষণ লজ্জা আর কেমন যেন অদ্ভুত লাগতে থাকে ওর। এদিকে এরিনাকে দেখে জাওয়াদের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা যায়, যেটা আর এরিনার দৃষ্টিগোচর হয় না। পুরো রাস্তা এরিনা কোনো কথা বলে না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকে। বাসার সামনে এলেই জাওয়াদের জন্য অপেক্ষা না করে দ্রুত গাড়ি থেকে নেমে ওপরে উঠে যায় এরিনা। জাওয়াদ এরিনার যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে নিজেও লিফটের দিকে পা বাড়ায়। এরিনা ঘরে ঢুকতেই দেখে ইলহাম আয়েশা আক্তারের সাথে গল্প করছে আর খাচ্ছে। এরিনাকে দেখে ইলহাম দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। ছেলের কপালে আদর দিয়ে কৃতজ্ঞতার দৃষ্টিতে আয়েশা আক্তারের দিকে তাকাতেই তিনি বলেন, আজ দেরি হলো কেন মা? জাওয়াদ নিশ্চয়ই কলেজে দেরি করে গেছে। এরিনা কিছু বলবে, এর মধ্যে জাওয়াদের পেছন থেকে বলে, না মা, তোমার ছেলে দায়িত্ব ঠিক মতোই পালন করেছে। সমস্যা বাঁধিয়েছে আমার দুই শালিকা। আয়েশা আক্তার অবাক হয়ে বলেন, শালিকা? শালিকা পেয়েছিস কোথায়? আমার জানা মতে বৌমায়ের কোনো বোন নেই। ওনার কোনো বোন নেই, তবে বান্ধবী তো আছেন। তোমার বৌমা তো আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেবেন না। ওনারা নিজ থেকে আজ পরিচিত হলো, বেশ ভালো লেগেছে। এমন শালিকাদের সাথে রোজ রোজ দেখা হলেও মন তো লাগবে না, বুঝলে মা? যাই হোক, ওনাদের সাথে একটু গল্প করতে গিয়ে আজ একটু দেরি হলো। জাওয়াদ মায়ের কাছে কথাগুলো বলছিল আর চোখে এরিনাকে দেখছিল। এর মধ্যেই মুচকি হেসে জাওয়াদ আবারও বলে, তোমার বৌমাকে বলে দিও মাঝে মধ্যে তাদেরকে আমাদের বাসাতে দাওয়াত করতে, গল্প করে সময় ভালো কাটবে। কথাগুলো বলেই জাওয়াদ ইলহামকে চকলেটের প্যাকেট দিয়ে কপালে আদর দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। এদিকে এরিনা এতক্ষণ ধরে জাওয়াদের কথাগুলো বোকার মতো শুনছিল, তবে এর উত্তরে বলার মতো কিছুই খুঁজে পায়নি। জাওয়াদ চলে গেলে আয়েশা আক্তার বলে, আজ আমার ছেলেটার কি হয়েছে রে এরিনা? কেমন কেমন কথা বলে গেল। তামান্নার ঘটনার পর থেকে আমার ছেলে তো সহজে সবার সাথে এত কথা বলে না। আজ কি হলো? এরিনা নিজেও তো জানে না আজ ডাক্তার সাহেবের কি হয়েছে। কাল থেকেই তো একটু অদ্ভুত আচরণ করছে, যা তিনি নন তা করছেন। যাই হোক, এসব আর কি বলবে। এর মধ্যেই আয়েশা আক্তার বলে, কি রে, কি হয়েছে বলবি না? এরিনা একটু চিন্তিত ভঙ্গিতে বলে, জানি না মামুনি, ওনার কি হয়েছে সত্যি জানি না, তবে আজ বেশ আনন্দ নিয়ে মিতালিদের সাথে গল্প করছে। আয়েশা আক্তার এরিনার কপালে চুমু দিয়ে বলে, যে জন্যই হোক আমার ছেলেটার মাঝে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি, এতেই আমি খুশি। আর এসব কিছুই হচ্ছে তোর জন্য। দেখবি এভাবে ছেলেটাকে একদিন তোর প্রতিও দুর্বল হয়ে পড়বে। আয়েশা আক্তারের কথা শুনে এরিনা কি বলবে ভেবে পায় না। প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে, আমি ফ্রেশ হয়ে আসি মামুনি, প্রচন্ড ক্ষুধা পেয়েছে।
কথাটা বলেই এরিনা রুমে চলে যায়। এরিনা যে লজ্জা পেয়েছে সেটা আয়েশা আক্তার বুঝতে পারে, তাই তিনিও আর কথা বাড়ায় না। তবে মনে মনে খুব খুশি হয় ছেলের এমন পরিবর্তন দেখে। এমন সময় ইলহাম চকলেট খেতে চাইলে ও চকলেট দিয়ে ওর সাথে খুনসুটিতে মেতে ওঠে। আয়েশা আক্তারের আজ নিজেকে খুব সুখী মানুষ মনে হয়। সামনে ভালো কিছু হবে সেই দোয়া করে বসে বসে এরিনা রুমে যাওয়ার পরপরই জাওয়াদ ওয়াশরুমে ঢুকে পড়ে। এরিনা কাপড় বের করতে থাকে। এমন সময় জাওয়াদ দরজা খুলে বলে, আমি বের হলে তারপর ওয়াশরুমে ঢুকে ড্রেস পাল্টাবেন এরিনা, না হলে কিন্তু সকালের মতো অবস্থা হবে। হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে এমন কথা বলায় এরিনা কপাল কুঁচকে বলে, মানে? জাওয়াদ এবার গম্ভীর কণ্ঠে বলে, আপনি কি কোনো কথাই একবারে বোঝেন না এরিনা? সব কথায় মানে মানে করেন কেন? ধরেন আপনি এখানে ড্রেস পাল্টাতে নিলেন, আর এমন সময় আমি ওয়াশরুম থেকে বের হলাম অনেকটা সকালের মতো, তখন কি হবে? তখন যদি আমি আবারও সব দেখে ফেলি তাহলে কি আপনার লজ্জা লাগবে না? একটু ভাবতেই এরিনার শুকনো ঢোক গিলে চোখ দুটো গোল গোল করে ডাক্তার সাহেবের দিকে এক পলক তাকায়। তাকিয়ে দেখে জাওয়াদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। এরিনার সাথে সাথে কাপড় দিয়ে মুখ ঢুকে এক দৌড়ে রুম থেকে বের হয়ে পাশের রুমে চলে যায়। এরিনার অবস্থা দেখে জাওয়াদ বিড়বিড় করে বলে, নারী সত্যি রহস্যময়ী, কখন কি হয়, কখন রাগ করে, কখন খুশি হয়, কখন লজ্জা পায়, বোঝা বড্ড মুশকিল। তবে যাই হোক, আজ বারবার এভাবে এরিনাকে অপ্রস্তুত করতে বেশ ভালো লাগছে ওর। ভেবে নিজেই আনমনে হাসতে থাকে। রাত প্রায় 12টা বাজে। এরিনা এখনো ঘুমোতে যায়নি। দুপুরে জাওয়াদের বলা কথায় এরিনা ভীষণ লজ্জা পায়। এতটা লজ্জা অস্বস্তিতে মনে হয় ও কখনো পড়েনি। লজ্জায় মনে হচ্ছিল দূরে কোথাও পালিয়ে যেতে। খুব রাগ হয় ডাক্তার সাহেবের ওপর। মনে মনে ভাবে, এই তবে সাধু পুরুষ এতদিন কত ভাব দেখালো, আর আজ এসব কি দেখাচ্ছে তিনি? ভুলবশত হলেও কি ওনার দেখা উচিত হয়েছিল? একেবারেই না। কোন মুখে ওনার সামনে যাবে এখন সেটাই ভাবতে থাকে এরিনা। আর যদিও বা দেখেও থাকে সেটা কি ওকে না বললেও হতো না? এমন নির্বোধের মতো কাজ করায় এরিনার এখন নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। তাই সব মিলিয়ে লজ্জায় দুপুরের পরে আজ আর এরিনা ওই রুমে যায়নি। একসাথেও খায়ও নি। নামাজের অজুহাত দেখিয়ে আয়েশা আক্তারের রুমে ঘাপটি মেরে বসেছিল। জাওয়াদ খেয়ে চলে যাওয়ার পরে কোনো রকম খেয়ে পাশের রুমে গিয়ে ইলহামকে নিয়ে শুয়ে পড়ে। জাওয়াদ চেম্বারে চলে গেলে রুম থেকে বের হয়। রাতেও আবার জাওয়াদ আসার আগে ইলহামকে খাইয়ে আয়েশা আক্তারের রুমে গিয়ে ঘুম পড়ায়। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু আয়েশা আক্তার ঘুমোতে এলেই ঘটে বিপত্তি। তিনি আজ ইলহামকে নিয়ে ঘুমাবেন। ডাক্তার সাহেব আজ 11টার সময় চলে এসেছেন। মা ছেলে মিলে খাওয়া পর্ব শেষ করে এখনই ঘুমাতে এসেছেন। এখন তো আর কোনো অজুহাত দেখাতে পারবে না। এখন কি হবে? এখন তো রুমে যেতেই হবে। এর মানে এরিনাকে আজ একা একা ওই লজ্জাহীন ডাক্তার সাহেবের সাথে ঘুমোতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? অন্যদিন হলে তাও না হয় মানিয়ে নিতে পারতো, কিন্তু আজ এমন লজ্জাহীন ডাক্তার সাহেবের সাথে একা থাকা অসম্ভব। রুমে বসে বসে এসব ভাবছিল এরিনা। এর মাঝেই আয়েশা আক্তার বলেন, কি রে মা, আজ তোর কি হলো? দুপুরে সবার শেষে খেতে আসলি, রাতে এত ডাকলাম অথচ এখনো খেতে যাচ্ছিস না। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? এরিনা বলেন, না না মামুনি, কিছু হয়নি, আমি ঠিক আছি, এক্ষুনি যাব খেতে, আপনি শুয়ে পড়ুন। কোনো একটা সমস্যা যে হয়েছে সেটা আয়েশা আক্তার বুঝলেও জিজ্ঞেস করে না। লাইট অফ করে শুয়ে পড়েন। আর এরিনাও চুপচাপ খেয়ে ড্রয়িং রুমেই পায়চারি করতে থাকে। এদিকে 12টার পর হলেও এরিনা রুমে না এলে জাওয়াদ একটু চিন্তায় পড়ে যায়। দুপুরে খাওয়ার টেবিলে এরিনাকে না পেয়েই অবশ্য জাওয়াদ ব্যাপারটা বুঝতে পারে। তবে এটা নিয়ে আর লজ্জায় ফেলতে চায় না। এমনিতেই আজ অনেক বলেছে, এর বেশি লজ্জা দিলে দেখা যাবে মায়ের আদরের বউ সেন্সলেস হয়ে যাবে। তখন আবার ওকেই কথা শুনতে হবে। তাই এরিনাকে ডাকে না। চেম্বারে যাওয়ার সময় টেবিলে চা পেলেও এরিনার দেখা পায় না। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু রাতে ফিরেও না দেখে কিছুটা বিরক্ত হয় জাওয়াদ। সামান্য একটু কথায় কেউ এত লজ্জা পায় নাকি? বিরক্ত হবার পেছনে অবশ্য অন্য কারণও আছে। গত কিছুদিন ধরে বিভিন্ন বিষয়ে না চাইতেও জাওয়াদ এরিনার ওপরে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে। তাই আজ বাসায় ফিরে এরিনাকে না দেখায় একটু কেমন যেন লাগছে। এই কেমন লাগার অনুভূতিটা অবশ্য জাওয়াদ নিজেও ঠিক মতো বুঝতে পারছে না। এরিনা ইলহামকেও আজ রুমে না থাকায় জাওয়াদের আজ কিছু ভালো লাগছে না।
এ কদিনেই কেমন যেন অভ্যাসে পরিণত হয়েছে মানুষ দুটি। নিজের এমন পরিবর্তন দেখে নিজেই প্রতিনিয়ত অবাক হচ্ছেও। শুধু দায়িত্ব পালন করতে গিয়ে না চাইতেও কেমন যেন সবটাতে জড়িয়ে যাচ্ছে। যাই হোক, জাওয়াত ভাবে আজ হয়তো ইলহামের সাথে এরিনাও মায়ের রুমে ঘুমাচ্ছে, তাই বেশ কিছু সময় অপেক্ষা করে শুয়ে পড়ে। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম না এলে পানি খেতে নিয়ে দেখে রুমে পানিও নেই। এরিনার ওপরে আবার বিরক্ত হয়। পানি খেতে রুম থেকে বের হতেই ড্রয়িং রুমে জাওয়াদের চোখ যায়। দেখে এরিনা সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। জাওয়াত ধীর পায়ে এরিনার সামনে গিয়ে দাঁড়ায়। কপালের ওপরে ছোট ছোট চুলগুলো পড়ে আছে, একটু এলোমেলো ভাবেই বসে ঘুমাচ্ছে। বেশ স্নিগ্ধ লাগছে দেখতে। এরিনার সামনে হাঁটু গেড়ে বসে অনেকটা সময় অপলক তাকিয়ে থাকে জাওয়াত। না চাইতেও তাকিয়ে থাকে। জাওয়াতের দৃষ্টিও কিছুটা অবাধ্য হতে থাকে। বিড়বিড় করে বলে, মা সত্যি বলেছে, মেয়েটা সত্যি সুন্দর, অনেক মায়া চোখে মুখে। এরিনা নড়ে উঠলে জাওয়াদের ঘোর ভাঙে। দ্রুত দাঁড়িয়ে অবাধ্য দৃষ্টিতে সংযত করে। এর মধ্যে এরিনা চোখ পিটপিট করে খুলে জাওয়াতকে সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লাফিয়ে উঠে দাঁড়ায়। জাওয়াত কিছু বলবে, এর মধ্যেই দৌড়ে যেতে নিলে জাওয়াত পেছন থেকে এরিনার হাত ধরে এক টানে ওর সামনে দাঁড় করায়। কানের কাছে মুখ এগিয়ে সেই পুরনো গুরুগম্ভীর কণ্ঠে বলে ওঠে, চুপচাপ রুমে চলুন এরিনা, আবার যদি দৌড় দিতে নেন তাহলে কিন্তু রুমে গিয়ে পা বেঁধে রাখবো। জাওয়াত এরিনার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে জাওয়াদের কথা শুনে ওর ব্যবহার দেখে এরিনা ভয়ে চুপসে যায়। হঠাৎ জাওয়াদের এমন রাগের কোনো কারণ খুঁজে পেল না এরিনা। চুপচাপ দাঁড়িয়ে থাকে ও। জাওয়াত গম্ভীর কণ্ঠে বলে, এখন রাত কয়টা বাজে এরিনা? এরিনা কোনো উত্তর দেয় না। জাওয়াত বলে, রাত প্রায় 1টা বাজে, অথচ আপনি এলহামকেও আজ রুমে নেই। এলহাম না হয় দাদির কাছে ঘুমাতে গিয়েছে। আপনার কি হয়েছে? রুমে না এসে ড্রয়িং রুমে বসে বসে ঘুমাচ্ছিলেন কেন? মা অথবা রহিমা খালা দেখলে কি ভাবতো বলুন তো? এরিনা এবারও কোনো উত্তর দেয় না। কি বলবে? দুপুরের পর থেকে কেন এই রুমে আসেনি সেটা কি ডাক্তার সাহেব বোঝেনি? নিশ্চয়ই বুঝেছে, তাহলে শুধু শুধু জিজ্ঞেস করছে কেন? এরিনার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে এরিনার এসব ভাবনার মাঝে জাওয়াদের কাছাকাছি এসে বলে, আমি কিছু জানতে যাচ্ছি, উত্তরটা কি দেবেন নাকি? এই প্রথম জাওয়াদ এরিনার এত কাছে এসে কথা বলছে। এরিনার হঠাৎ মনে হয় আজ ওকে ওই অবস্থায় দেখে ডাক্তার সাহেবের মাথায় কোনো উল্টাপাল্টা চিন্তা ভর করেনি তো? এরিনাকে রুমে এনে উনি দরজাই বা কেন লাগালেন? হঠাৎ অবচেতন মনের ক্ষতটা মনে পড়ে যায় ওর। রাজীবের কথা মনে পড়ে। শারীরিক সম্পর্কের নামে অত্যাচারের কথা মনে পড়তেই বেশ ঘাবড়ে যায় এরিনা। ভয়ে জাওয়াদের রাগী চেহারার দিকে তাকিয়ে 2 কদম পেছনে যায় এরিনা। এরিনার অবস্থা দেখে বিরক্ত হয়ে ওর দিকে আগাতে নিলে এরিনা কাপা কণ্ঠে বলে, ডাক্তার সাহেব, আপনিও কি রাজীবের মতো জোর করে আমার সাথে ওসব করতে চান, অধিকার খাটাতে চান? দয়া করে তেমনটা করবেন না। এরিনার কাছ থেকে এমন কথা শুনে জাওয়াজ যেন বাকরুদ্ধ হয়ে যায়। কপাল কুঁচকে বলে, রাজীব? কে এই রাজীব? তোমার? আমার প্রাক্তন অত্যাচারী স্বামী। সে আমাকে অনেক কষ্ট দিত, অনেক। আপনি প্লিজ ওরকম করবেন না। আপনাকে আমি অনেক সম্মানীয় আসনে বসিয়েছি, সেটার অপমাননা করবেন না প্লিজ। বলেই কাঁদতে থাকে এরিনা। এরিনার কথা শুনে জাওয়াজ যেন পুরোই হতভম্ব হয়ে যায়। বোকা মেয়েটা কি বলছে এসব? এরিনার কান্না দেখে জাওয়াদের মন মেজাজ দুটোই খারাপ হয়ে যায়। মন খারাপ হয় লোকটা এভাবে এরিনাকে কষ্ট দিত এই ভেবে, আর মেজাজ খারাপ হয় এতদিনে ওর প্রতি এরিনার বিশ্বাসের সীমাবদ্ধতা দেখে। এরিনার কান্না দেখে জাওয়াদ আর নিজেকে আটকে রাখতে পারে না। ধীর পায়ে এগিয়ে এরিনার কাছে এসে দাঁড়ায়। জাওয়াদের কেন জানি খুব মায়া হয় এরিনার প্রতি। মনের অজান্তে এরিনাকে সামলাতে ওর গালে হাত রেখে নিলেই এরিনা ভয়ে একটু দূরে সরে দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে জাওয়াদের দিকে তাকায়। জাওয়াদ সেটা উপেক্ষা করেই সামনে এগিয়ে দুহাত দিয়ে এরিনার চোখের পানি মুছে দেয়। সাথে সাথে এরিনা চোখ বন্ধ করে কপাল কুঁচকে ফেলে। নিজের জামা খামচে ধরে শক্ত করে দাঁড়িয়ে থাকে। এরিনার মাথায় ওড়নাটা পড়ে যায় কিছুক্ষণ আগেই। কিছুটা এলোমেলো চুলে কান্নারত অবস্থায় এরিনাকে দেখতে ভালো লাগছে, খুব ভালো লাগছে। না চাইতেও সব বাধা অতিক্রম করে বেরিয়ে আসতে চাইছে জমানো সব অনুভূতিগুলো। জাওয়াদ মনে মনে ভাবে, মেয়েটাকে কদিন ধরে সব সময় সব ভাবেই দেখতে ভালো লাগছে কেন?
আগে তো এমন হতো না। এরিনার দিকে বেশ কিছু সময় এভাবেই অপলক তাকিয়ে থাকে জাওয়াদ। বেশ কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে এরিনা পিটপিট করে চোখ খুলতেই হয় দুজনের দৃষ্টি বিনিময়। মুহূর্তেই জাওয়াদ নিজের ঘোর কাটিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে গম্ভীরতার সাথে বলে, আমি কিন্তু আজ প্রচন্ড রেগে আছি এরিনা। প্রায় 1 মাস হলো আমাদের নতুন জীবন শুরু হয়েছে। আমি মানছি যে আমাদের সম্পর্কে কোনো ভালোবাসা নেই। তাই বলে কি আমি কখনো আপনাকে অপমাননা করেছি? কখনো কোনো কিছুতে জোর করেছি? আপনার কাছে আসার চেষ্টা করেছি? অথবা আপনাকে ছুঁয়েছি কখনো বলুন? আমার আচরণে কখনো এমন কিছু পেয়েছেন আপনি? উত্তর দিন এরিনা। এরিনা চোখ নামিয়ে মাথা নেড়ে বলে, না, কখনো এমন কিছু বলেননি। তাহলে আপনি আমাকে তখন ওই কথাগুলো কেন বললেন? আপনার প্রাক্তন আপনার উপর কেমন অত্যাচার করতো সেটা আমার জানা নেই, তবে তাই বলে আমাকে ওনার মতো ভাববেন? এই কদিনে আমার উপর আপনার এতটুকু বিশ্বাস জন্মায়নি। কষ্ট পেলাম এরিনা, ভীষণ কষ্ট পেলাম। ডক্টর জাওয়াদ আপনি কেন কোনো মেয়ের প্রতি এমন খারাপ নজর কখনো দেয়নি, দেবেও না। সেখানে আপনি তো আমার বিয়ে করা। জাওয়াদের কথা শুনে এরিনা চোখ তুলে তাকাতেই জাওয়াদ আবার বলে, আর কখনোই এইভাবে আমাকে ভয় পাবেন না, বা এসব ভেবে আমাকে অপমান করবেন না, আমাকে ছোট করবেন না এরিনা। আমি বাঘ ভাল্লুক নই, সাহসী হবার চেষ্টা করুন। আর হ্যাঁ, আমার দ্বারা কখনো আপনার অপমান হবে না, এটাও মনে রাখবেন। ভনিতা না করে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাসটাও আমার নেই। তাই বলছি আপাতত দিন দিন অভ্যস্ত হয়ে যাচ্ছি। আপনাতে দিন দিন অভ্যস্ত হয়ে যাচ্ছি। তাই রুমে আসছেন না বলে এভাবে টেনে এনে দরজা লাগিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করুন, অন্য কোনো কারণে নয়। কথাগুলো বলেই চলে যেতে নিয়ে আবার এরিনার দিকে তাকিয়ে বলে, আর একটা কথা, অনেক রাত হয়েছে, ফ্রেশ হয়ে এসে নিশ্চিন্তে আপনার জায়গায় শুয়ে পড়ুন। আর আপনি আমার বিয়ে করা বউ হওয়া সত্ত্বেও দুপুরে কিন্তু আমি কিছুই দেখিনি। এত সুন্দর সুযোগ পাওয়ার পরও আমি কিন্তু চোখ বন্ধ করে রেখেছিলাম। তাই এত লজ্জা পাওয়ার কিছু নেই এরিনা। কথাগুলো বলেই চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে চোখ বন্ধ করে জাওয়াদ। শোয়ার সময় দুজনের মাঝে বড় কোলবালিশ আর কুশন দিয়ে দেয়াল তৈরি করে নেয়। এদিকে জাওয়াদের বলা সব কথা শুনে এরিনা ভয় ভীতি দূর হয়ে অদ্ভুত এক অনুভূতি হতে থাকে। সেই অনুভূতির সাথে এরিনা একেবারেই পরিচিত নয়। মিষ্টি এক অনুভূতি, ভালো লাগা, লজ্জা সব যেন একসাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে চাইছে ওকে। নিজের নির্বুদ্ধিতায় বলা কথাগুলো নিয়ে নিজেই অপরাধ বোধে ভুগছে। সব মানুষ এক নয়, সবাই রাজীবের মতো না, এটা ওর আগেই বোঝা উচিত ছিল। কেন যে যেচে এমন কথা বলতে গেল? এরিনার এসব ভাবনার মাঝেই জাওয়াদ আবার বলে ওঠে, এরিনা, এতটা সময় দাঁড়িয়ে থাকতে কি আপনার পা ব্যথা করছে না? সকালে আমাকে হাসপাতালে যেতে হবে, আপনাকে কলেজে যেতে হবে। তাই প্লিজ আর দেরি না করে এসে শুয়ে পড়ুন। এমনিতেই আপনার জন্য আজ অনেক দেরি হয়ে গিয়েছে। জাওয়াদের কথা শুনে এরিনা দ্রুত ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় শুয়ে পড়ে। এরিনার অবস্থা দেখে জাওয়াদও নিঃশব্দে হেসে ওপাশ ফিরে শুয়ে পড়ে। কেটে গেছে প্রায় 10 দিন। গত 10 দিনে এরিনা আর জাওয়াদের সম্পর্কেও কিছুটা উন্নতি হয়েছে। জাওয়াদ প্রতিদিন হাসপাতালে যাওয়ার সময় এরিনাকে কলেজে নামিয়ে দিয়ে যায়, ফেরার পথে আবার বাসায় নিয়ে যায়। প্রয়োজন ছাড়াও এখন দুজনের মাঝে টুকটাক গল্প হয়। মাঝে মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া হয়, খাওয়া দাওয়া পর্ব একসাথে হয়। এখন আর শুধু দায়িত্ব পালনের জন্যই জাওয়াদ সব করে না, এরিনার সঙ্গ জাওয়াদের ভালো লাগে এজন্যও করে। পরিবারের প্রতিটি মানুষের প্রতি এরিনার দায়িত্ব পালন করা, সবার জন্য ভালোবাসা, এসব দেখে খুব খুশি হয় জাওয়াদ। মাঝে মাঝে এরিনার সৌন্দর্য দেখেও মনের অজান্তেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে জাওয়াদ। মাথায় সবসময় ঘোমটা দিয়ে শালীনভাবে চলতে দেখতেও ভালো লাগে জাওয়াদের। এক কথায় এরিনার সবকিছুই আজকাল জাওয়াদের ভালো লাগে। জাওয়াদ অবশ্য বিষয়টা এরিনাকে বুঝতে দেয় না, তবে নিজের মাঝে এমন অদ্ভুত পরিবর্তন দেখে জাওয়াদ নিজেই বেশ অবাক হয়। এদিকে এরিনারও একই অবস্থা। পুরোপুরি না হলেও এরিনা এখন জাওয়াদের সাথে অনেকটাই স্বাভাবিক। জাওয়াদের কথা বলা, স্টাইল, ওর প্রতি কেয়ারিং ভাব, ইলহামের প্রতি ভালোবাসা, সবকিছুই এখন এরিনার কাছে বেশ ভালো লাগে। সর্বোপরি পুরো ডাক্তার সাহেবকেই এরিনার এখন বেশ ভালো লাগে। জাওয়াদের সাথে কদমে কদমে মিলিয়ে চলতে ভালো লাগে। বান্ধবীরা যখন জাওয়াদকে নিয়ে কোনো মজা করে সেসব শুনে এখনো অস্বস্তি হয় না এরিনার, বরং মনের কোনো এক অদ্ভুত এক অনুভূতি হয়। সবকিছুই আজ রঙিন মনে হয় এরিনার। কিছুক্ষণ আগে জাওয়াদ এরিনাকে কলেজে নামিয়ে দিয়ে চলে যায়। এরিনা আনমনে হেঁটে ক্লাসের দিকে যেতে থাকে।
হঠাৎ সামনে কারোর সাথে ধাক্কা লেগে তাকিয়ে দেখে ফাহিম দাঁড়িয়ে আছে। এরিনা ফাহিমকে এড়িয়ে সামনের দিকে পা বাড়ায়। আজকাল ফাহিম কলেজে এলেও এরিনার সাথে তেমন কোনো কথা বলে না, তবে মিতালি সামিয়ার সাথে আগের মতোই কথা বলে। এরিনা অবশ্য প্রথম কয়েকদিন নিজে থেকে কথা বলতে চেয়েছিল, কিন্তু ফাহিমের এড়িয়ে যাওয়া দেখে এরিনা মনে বেশ কষ্ট পায়। ফাহিমকে এভাবে এড়িয়ে যেতে দেখে অভিমান হয় এরিনার। হঠাৎ ফাহিমের এমন পরিবর্তন এরিনাকে বেশ কষ্ট দেয়, তাই ও নিজেও আর আগবারে কথা বলে না। আজ হঠাৎ সামনে পড়ে যাওয়া পরে ও এরিনাকে কথা না বলে চলে যেতে দেখলে ফাহিম বলে, এরিনা দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। এতদিন পর বন্ধুর ডাক শুনে এরিনার সব অভিমান যেন নিমিষেই শেষ হয়ে যায়। এরিনা হাসি মুখে বলে, তুই কি আমাকে ডাকছিস? সত্যি আমাকে ডাকছিস? ফাহিম বলে, তোকেই ডাকছি। আজ ক্লাস করতে হবে না, আমার সাথে চল, একটা জরুরি আলাপ আছে। এরিনার কেন জানি আজ ফাহিমের কথাগুলো এলোমেলো লাগে। খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো চুল, চোখ দুটো লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে বেশ কয়েক রাত ঘুমায়নি। ফাহিমের এমন অবস্থা দেখে এরিনা বলে, তোর কি হয়েছে রে? তোকে আজ এমন দেখাচ্ছে কেন? কদিন ধরেই কেমন যেন মনে হচ্ছে তুই অসুস্থ। কি হয়েছে বলতো আমাকে? ফাহিম বিদ্রুপ করে বলে, সত্যি তুই বুঝতে পারছিস না আমার কি হয়েছে? না, সত্যি বুঝতে পারছি না। আমাকেও এড়িয়ে যাচ্ছিস, কারণ জানতে চাইলে সেটাও বলছিস না। কিভাবে বুঝাবো বল? ফাহিম বা হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে বলে, আমার সাথে চল, আজ তোকে সব বলবো। অনেক কথা জমে আছে তোর সাথে, এইভাবে আর থাকতে পারছি না। তোকে আজ সব বলবো, সব। তুই চল আমার সাথে, তোকে না বলতে পারলে আমার দম বন্ধ হয়ে যাবে রে। কথাটা বলেই ফাহিম এরিনার হাত ধরে গেটের দিকে এগিয়ে একটা সিএনজিতে এরিনাকে উঠিয়ে নিজেও উঠে বসে পড়ে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যায় এরিনা আর কিছুই বলার বা করার সুযোগ পায় না। কিছুক্ষণ মধ্যেই গাড়ি এসে থামে কলেজ থেকে কিছুটা দূরে একটা পার্কে। ফাহিম যখন এরিয়ানাকে নিয়ে যাচ্ছিল তখনই মিতালি আর সামিয়া রিক্সা থেকে কলেজের সামনে নামে। হঠাৎ এভাবে দুজনকে সিএনজিতে উঠতে দেখলে মিতালি একটু সন্দেহ হয়। মিতালি ভাড়া দিয়ে দৌড়ে ওদের কাছে যেতে যেতে সিএনজি চলে যায়, তাই ওরা আর ওদের আটকাতে পারে না। যেহেতু ফাহিমের বিষয়টা মিতালি কিছুটা জানে, তাই এরিনাকে নিয়ে একটু চিন্তায় পড়ে যায় মিতালি। ওর সাথে সাথে ফাহিমের মোবাইলে ফোন দেয়। বেশ কয়েকবার রিং হলেও ফাহিম ফোন ধরে না। ঠিক তখনই এবার এরিনাকেও ফোন দেয়, কিন্তু এরিনাও ফোন না ধরলে মিতালির চিন্তা আরো বেড়ে যায়। মিতালিকে এভাবে চিন্তিত দেখে সামিয়া বলে, দোস্ত, দয়া করে আমাকে বলবি কি হয়েছে? ফাহিম এভাবে এরিনাকে নিয়ে কোথায় গেল, কেন গেল, কিছু জানিস? মিতালি টেনশন নিয়ে বলে, কোথায় গেছে জানলে কি এখনো এখানে দাঁড়িয়ে থাকি? জানলে তো ওদের পেছন পেছন যেতাম। ফাহিমের মাথা নষ্ট হয়ে গেছে, ওকে কালকেও বোঝালাম আমি, অথচ ছেলেটা শুনলো না। সামিয়া অবাক হয়ে বলে, কি হয়েছে আর একটু খুলে বল। ফাহিম কদিন ধরে এরিনার সাথে এমন করছে কেন, কি সমস্যা? মিতালি তখন সামিয়াকে ফাহিমের ব্যাপারে যা যা জানে সে সব কিছু খুলে বলে। সব শুনে সামিয়াও চিন্তায় পড়ে যায়। অবশেষে ক্লাসের সময় হয়ে যাওয়ায় দুজন তাড়াতাড়ি ক্লাসে চলে যায়। তবে এরই মাঝে ফোন করে যোগাযোগ করার চেষ্টাও করতে থাকে। প্রায় 1 ঘন্টা ধরে পার্কে বসে আছে এরিনা। ফাহিম ওর সামনেই বসে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। এতে এরিনার খুব অস্বস্তি হতে থাকে। এরিনা চলে যাওয়ার জন্য কয়েকবার উঠে দাঁড়ালেও ফাহিম শক্ত করে এরিনার হাত ধরে আবার ওর সামনে বসিয়ে দেয়। এরিনা এবার চরম অস্বস্তি আর বিরক্তি নিয়ে বলে, এরিনার মুখে ডাক্তার সাহেবের কথা শুনে ফাহিম রেগে যায়, বলে, খবরদার এরিনা, আমার সামনে ওই লোকের নাম নিবি না তুই, ওনাকে আমার সহ্য হয় না। ফাহিমের মুখে এমন কথা শুনে এরিনা বলে, মানে কি, ওনাকে তোর সহ্য না হওয়ার মতো কি হলো? তোর সাথে তো এখনো পর্যন্ত ওনার পরিচয় হয়নি, তাহলে তোর কেন ওনাকে সহ্য হবে না? প্লিজ ফাহিম, কি বলবি বলতো, আমার সত্যি ভালো লাগছে না। চোখ দুটো বন্ধ করে ফাহিম বলে, ভালোবাসি তোকে, প্রচন্ড ভালোবাসি। ফাহিমের মুখে এমন কথা শুনে এরিনা চমকে ওঠে, কপাল কুঁচকে বিরক্ত হয়ে বলে, কি বললি? মানে কি, কথাটা কাকে বললি? ফাহিম উঠে এরিনার পাশে বসে। এরিনার হাত দুটো ধরতে নিলে এক ঝটকায় এরিনা হাত সরিয়ে একটু পেছনে সরে বসে। ফাহিম আবার ধরতে নিলে এরিনা রেগে উঠে দাঁড়িয়ে বলে, এসব কেমন অসভ্যতামি ফাহিম? কেন এমন করছিস? আর এসব আবল তাবল কি বকছিস? ফাহিম শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, কিসের অসভ্যতামি, কি আবল তাবল বকছে? তোর হাত ধরার অধিকার শুধু আমার, এরিনা, অন্য কারো নয়।
4 বছর ধরে তোকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছি, সব বিপদ থেকে আগলে রেখেছি। ভেবেছি মাস্টার শেষ হলে বিয়ের কথা বলবো, একেবারে বিয়ে করে তোকে বউ বানাবো, ফাহিমের বউ। অথচ তার আগেই তুই অন্য কাউকে বিয়ে করে নিলি। কিভাবে পারলি এটা করতে? ফাহিমের কথা শুনে এরিনা 2 কদম পিছিয়ে যায়। ওর কাছে সবকিছু এলোমেলো লাগতে থাকে। এসব কি বলছে ফাহিম? ওর মনে এতদিন ধরে এসব চলছে, অথচ এরিনা এসব বুঝতেই পারে না। বল না এরি, তুই কিভাবে পারলি অন্য একটা ছেলেকে বিয়ে করতে? কবুল বলার সময় তোর কি একটিবারের জন্য আমার কথা মনে পড়েনি? ফাহিম দাঁড়িয়ে এরিনার দিকে এগিয়ে ওর হাতটা ধরতে নিলে এরিনা আবারও পিছিয়ে গিয়ে বলে, প্লিজ ফাহিম, প্লিজ। তুই তুই কাছে আসিস না, ওখানে দাঁড়িয়ে যা বলার বল। তুই ঠিক নেই ফাহিম, একেবারেই ঠিক নেই। তোর মাথা নষ্ট হয়ে গেছে। কাকে কি বলছিস তা কি ভেবে বলছিস? আমি তোর ভালো বন্ধু ফাহিম। মিতালি, সামিয়া, তুই, আমি, আমরা 4 জন খুব ভালো বন্ধু। এর বাইরে আর কিচ্ছু না, কিছুই না। এরিনার কথা শুনে ফাহিম করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ভালো করে ভেবে বল এরিনা, আমরা শুধু ভালো বন্ধুই নয় রে, আমি তোকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস। তোকে সবাই এক প্রকার ফোর্স দিয়ে বিয়ে দিতে রাজি করিয়েছে, এটাও আমি জানি। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, এখনো খুব বেশি দেরি হয়নি, 2 মাসও হয়নি তোদের বিয়ে হয়েছে। আমি জানতে পেরেছি তোদের মধ্যে এখনো স্বামী স্ত্রীর সম্পর্কও গড়ে ওঠেনি। অবশ্য সেই সম্পর্ক হয়ে থাকলেও কোনো সমস্যা হতো না। আমার শুধু তোকে চাই। আমি তোকে সবভাবেই মেনে নিতে রাজি। ওনাকে তুই ডিভোর্স দিয়ে দে, আমি সাথে সাথে বিয়ে করে তোকে বাসায় নিয়ে যাব। ইলহামকেও আমাদের সাথে নিয়ে যাব, ও আমাদের সাথেই থাকবে। ফাহিমের কথা শুনে এরিনার কেন জানি খুব রাগ হয়। আশেপাশে তাকিয়ে দেখে সেখানে মানুষের উপস্থিতি নামে মাত্র, আর ফাহিম এখন আর নিজের মাঝেই নেই। তাই ওর সামনে এখন রাগ করাও যাবে না। এরিনা খুব কষ্টে রাগ নিয়ন্ত্রণ করে বলে, বিয়ে কোনো ছেলে খেলা না রে ফাহিম। এভাবে মুখের কথায় কারোর সাথে যেমন সম্পর্ক গড়ে তোলা যায় না, তেমনি মুখের কথায় সম্পর্ক ভেঙে ফেলাও যায় না। তাছাড়া তোকে আমি কখনোই বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি ফাহিম। আমার মনে হয় না আমিও কখনো এমন কোনো আচরণ করেছি যাতে তোর মধ্যে আমাকে নিয়ে এমন ধারণা হতে পারে। তাই এসব অদ্ভুত কথা বলিস না প্লিজ। এসব শুনতে আমার বেশ অস্বস্তি হচ্ছে। সবকিছু মেনে নিয়ে তুই সামনে এগিয়ে যা, আমাকে নিয়ে এসব চিন্তা ছেড়ে দে। দয়া করে এসব নিয়ে আর কোনো কথাও বলিস না, এতে করে শুধু শুধু আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। ফাহিম এরিনার কথা শুনে কেঁদে দেয়। এরিনার সামনে এগিয়ে এসে চোখ মুছে বলে, আমিও তাই ভাবছিলাম রে এরি, তুই আমার ভাগ্যে নেই, আমি এটাই মেনে নিয়েছিলাম। কিন্তু কলেজে এসে কেন জানি তোকে দেখে খুব রাগ হয় আমার, তাই তোর সাথে কথাও বন্ধ রাখলাম। ভেবেছি তোর থেকে দূরে দূরে থাকলে হয়তো তোর প্রতি আমার টান কমে যাবে, কিন্তু না, কমলো তো নাই, বরং দিন দিন আরো বাড়লো। ওই লোকটা প্রতিদিন তোকে কলেজে নিয়ে আসে, ছুটির সময় নিতে আসে। আমি দূর থেকে দাঁড়িয়ে থাকি, জানিস ওনার পাশে তোকে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। ইচ্ছে করে দৌড়ে গিয়ে ওনার কাছ থেকে তোকে ছিনিয়ে এনে বুকের মাঝে লুকিয়ে রাখি, যাতে করে কেউ তোকে খুঁজে না পায়। কলেজে এসে তোকে দেখার পর থেকে আমি আর কিচ্ছু ভাবতে পারি না রে, তোকে ছাড়া বাঁচতে হবে ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসে। জানিস, তোর বিয়ের পর থেকে আমার গলা দিয়ে খাবার নামতে চায় না। কারোর সাথে কথা বলতে, ঘুমাতে, পড়তে কোনো কিছুই ভালো লাগে না, কাউকেই ভালো লাগে না। তাই তো অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, এখন শুধু তুই রাজি হলেই হবে রে। প্লিজ প্লিজ তুই রাজি হয়ে যা এরি। কথাগুলো বলতে বলতে এরিনার সামনে হাঁটু কেড়ে বসে 2 হাত দিয়ে চোখ ঢেকে কাঁদতে থাকে ফাহিম। ফাহিমের অবস্থা দেখে ওর কথা শুনে এবার এরিনার খুব কষ্ট হয়। এত বছরের বন্ধুত্ব, ওদের কষ্ট তো হবেই, কিন্তু ফাহিম যা ভাবছে তা যে কোনোভাবেই সম্ভব নয়। এরিনা শান্ত কণ্ঠে বলে, কাঁদিস না ফাহিম, প্লিজ বাচ্চাদের মতো করিস না। আগে জানলে হয়তো আমি ভেবে দেখতে পারতাম, কিন্তু এখন যে আর কিছুই করা সম্ভব না। আমরা বন্ধু ছিলাম, বন্ধু থাকবো, এর বেশি কিছু আশা করিস না প্লিজ। এরিনার কথা শুনে ফাহিম রেগে যায়, চোখ মুছে দাঁড়িয়ে চিৎকার করে বলে, এত করে বলছি তবুও কি তুই বুঝতে পারছিস না? আমি তোকে ছাড়া থাকতে পারবো না, তোকে ওনার কাছে আর যেতে দেবো না, কোনোভাবেই না। আজকেই তোকে আমার বাসায় নিয়ে যাবো, আজকেই। কথাটা বলেই এরিনার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। এতে করে এরিনাও হঠাৎ করে খুব রেগে যায়, হাত ছাড়িয়ে ফাহিমকে খুব জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই পাগল হয়ে গিয়েছিস ফাহিম, সত্যি পাগল হয়ে গিয়েছিস।
এত করে বোঝাচ্ছি অথচ বুঝতেই চাইছিস না। তখন থেকে কি সব বাচ্চাদের মতো আবোল তাবোল বকেই যাচ্ছিস। আমি তোকে বন্ধু ছাড়া আর কিছু ভাবিনি, আর না কোনোদিন ভাবতেও পারবো। আমার বিয়ে হয়ে গেছে ফাহিম, আর আমি ডক্টর সাহেবের সাথে বেশ ভালো আছি। সত্যি বলছি, আমি সুখে আছি। দয়া করে আমার সংসারে কোনো অশান্তি করিস না। কথাটা বলেই এরিনা ব্যাগ নিয়ে পার্ক থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর ফাহিম গালে হাত দিয়ে এরিনার যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অশ্রুসিক্ত চোখ দুটো ঝাপসা হয়ে আসে নিমিষেই। বিড়বিড় করে বলতে থাকে, তোকে অনেক ভালোবাসি রে এরি, এত ভালোবাসি যে এত অপেক্ষা করেও আমি তোকে পেলাম না। এমনটা কেন হয় রে, কেন? একসময় আকাশ কালো হয়ে শুরু হয় মেঘের গর্জন, আর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে সবাই দ্রুত ছোটাছুটি শুরু করলেও ফাহিম দাঁড়িয়ে থাকে। ভিজতে থাকে বৃষ্টিতে, চোখের জল আর বৃষ্টির পানি মিলেমিশে একাকার হতে থাকে। সাথে ভালোবাসার মানুষটিকে না পাওয়ার কষ্টটা হতে থাকে তীব্র থেকে তীব্রতর। এরিনার বাসায় ফিরতে ফিরতে দুপুর 2টো বেজে যায়। বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে সৃষ্টি হয় যানজট। এর জন্যই ফিরতে এতটা সময় লাগে। সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে গ্যারেজে ঢুকেই দেখে জাওয়াদের গাড়ি। সাথে সাথে এরিনার মনে পড়ে যায় যে ওর তো ডাক্তার সাহেবের সাথে বাসায় ফেরার কথা। গাড়ি এখানে মানে তো ডাক্তার সাহেব চলে এসেছে, ওর জন্যই নিশ্চয়ই অপেক্ষা করেছে। তাহলে ওকে ফোন দেয়নি কেন? এরিনা তাড়াতাড়ি ব্যাগে হাত দিয়ে মোবাইল বের করে দেখে মোবাইল অফ হয়ে আছে। নিচে দাঁড়িয়ে মোবাইল অন করতেই দেখে ডাক্তার সাহেব, মিতালি, সামিয়ার অসংখ্য মিসড কল উঠে এসেছে। সাথে সাথে টেনশন চুপসে যায় এরিনা। আজ নিশ্চয়ই ডাক্তার সাহেব অনেক রেগে আছে। কোথায় ছিল, কার সাথে ছিল জিজ্ঞেস করলেই বা কি উত্তর দেবে এরিনা? সকালের ঘটনা এরিনা এতটাই অবাক হয়েছিল, এতটাই অস্বস্তি ওকে ঘিরে ধরেছিল যে ফাহিমের বলা কথাগুলো মাথায় অন্য আর কিছুই ছিল না। যাই হোক, যা হবার তা তো হয়েছেই, কিছু করার নেই। মনে মনে দোয়া পড়ে বুকে ফু দিয়ে ধীরে ধীরে উপরে ওঠে। ঘরে ঢুকতেই ইলহাম দৌড়ে এসে জড়িয়ে ধরে। এরিনা ছেলেকে কপালে আদর দিয়ে বলে, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে বাবা। এর মধ্যে আয়েশা আক্তার বলেন, জাওয়াদ বলেছে এসে তোর নাকি এক্সট্রা ক্লাস ছিল, আসতে দেরি হবে। যাক, তাড়াতাড়ি রুমে যা, ফ্রেশ হয়ে আগে খেয়ে নে। আমার ছেলেটাও তার বউর জন্য না খেয়ে বসে আছে, কম কথা। বলেই হাসতে থাকে আয়েশা আক্তার। জাওয়াদ না খেয়ে বসে আছে জেনে এরিনা বেশ ভালো লাগে। এরিনা ধীর পায়ে রুমে যেয়ে দেখে জাওয়াদ শুয়ে শুয়ে মোবাইলে কি যেন করছে। এরিনার রুমে প্রবেশ করলে জাওয়াদ ওর দিকে এক পলক তাকিয়ে সাথে সাথে আবার দৃষ্টি সরিয়ে মোবাইলের মাঝেই দৃষ্টি আবদ্ধ রাখে। এরিনার রুমে ঢুকে নির্দিষ্ট জায়গায় ব্যাগ রাখে। ধীর পায়ে হেঁটে জাওয়াদের সামনে এসে বলে, আসলে হয়েছে কি? জাওয়াদ এরিনাকে কথা শেষ করতে না দিয়ে মোবাইল রেখে দাঁড়িয়ে বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসুন এরিনা, অনেক বেলা হয়েছে। কথাটা বলেই জাওয়াদ ডাইনিং রুমের দিকে পা বাড়ায়। জাওয়াদের গম্ভীরতা নিয়ে বলা কথা শুনে এরিনা বুঝতে পারে যে তিনি রেগে আছেন। তাই কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে খেতে যায় এরিনা। খাওয়ার সময় কেউ কারোর সাথে কোনো কথা বলে না। জাওয়াদ চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে এসে রুমে শুয়ে পড়ে। এরিনাও দ্রুত রুমে এসে জাওয়াদের সাথে কথা বলতে চাইলে জাওয়াদ বলে, বিকেলে চেম্বার আছে এরিনা, একটু রেস্ট নিতে চাচ্ছি। এরিনার কথা বাড়ায় না। শরীর ক্লান্ত লাগে এরিনাও ইলহামকে নিয়ে শুয়ে পড়ে। এরিনার ঘুম ভাঙে মাগরিবের পর। এতক্ষণে জাওয়াদ চেম্বারে চলে যায়। আজ আর জাওয়াদকে চা বানিয়ে দিতে পারেনি এরিনা। ঘুম ভাঙতে দেখে মাথাটা কেমন ভার হয়ে আছে। চা না খেলে আজ আর ব্যথা কমবে না। এদিকে ইলহামেরও ক্ষুধা পেয়েছে, তাই নামাজ শেষ করে ডাইনিংয়ে এসে দেখে রহিমা খালা কাজ করছে। রহিমা খালাকে চায়ের কথা বলতেই তিনি বলেন, আপনার কি শরীর খারাপ বৌমা? একটু মাথা ব্যথা খালা। কেন? রহিমা খালা বলেন, বাপজান বইলা গেল আপনার বিরক্ত না করতে, তাই কইলাম। ও, আসলে একটু খারাপ লাগছিল তাই হয়তো বলেছে। ওনাকে চা দিয়েছিলেন খালা? এরিনার কথা শুনে রহিমা খালা হেসে বলেন, চা দিছিলাম অত বৌমা, কিন্তু বাপজান তো এখন আর আমার হাতের চা খাইতে চায় না, তাই না খাইয়াই চলে গেল। এরিনা বুঝতে পারে যে জাওয়াদ রাগ করেছে। কি করবে ভেবে পায় না। ইলহামকে নাস্তা দিয়ে ঘরে যেতেই মোবাইলের রিংটোন বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে মিতালির নামটা দেখে রিসিভ করতেই মিতালি বলে, কি রে এরিনা, সকালে কতবার ফোন দিয়েছি, রিং হলো রিসিভ করলি না। এরপর থেকে আবার মোবাইল অফ দেখাচ্ছিল। কোথায় ছিলি? ফাহিম তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তো? ফাহিমের কথা শুনে এরিনা বলে, ফাহিমের কথা তুই কিভাবে জানলি?
সকালে ফাহিম যখন তোকে টেনে নিয়ে সিএনজিতে উঠাই, তখন আমি আর সামিয়া পেছনে ছিলাম। দৌড়ে যাওয়ার আগেই তোদের সিএনজি চলে যায়। তখন থেকেই ফোন করে যাচ্ছি তোকে আর ফাহিমকে, কিন্তু তোদের তো কোনো খবর নেই। এরিনা তখন মিতালিকে সকালের সমস্ত ঘটনা এক এক করে খুলে বলে। এর মধ্যে মিতালি বলে, ভাইয়া কি তোকে কিছু বলেছে এরিনা? এরিনা বলে, না তো, কেন, কি হয়েছে? মিতালি কিছুক্ষণ চুপ থেকে বলে, আসলে হয়েছে কি এরিনা, কলেজ ছুটির পর দেখি ভাইয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। তোকে না দেখে তোর কথা জিজ্ঞেস করলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। তোকে নিয়ে টেনশন হচ্ছিল খুব, তাই ভাইয়াকে বলি যে ফাহিম তোকে নিয়ে গেছে। আর কোথায় নিয়ে গেছে জানি না। মিতালির কথা শুনে এরিনার বুকের মাঝে ধুকপুক শুরু হয়। এরিনা বলে, তারপর ডাক্তার সাহেবের কি করলেন? মিতালি বলে, ভাইয়া তো খুব টেনশনে পড়ে যায়। আমাদের সামনে বসেই তোকে অনেকবার ফোন করেছিল, কিন্তু তোর ফোনে একটু রিং হয়েই কেটে যাচ্ছিল, পরে আবার রিংও হচ্ছিল না। কি সমস্যা আমরা কেউ বুঝতে পারছিলাম না। বেশ কয়েকবার ফোন করার পর ফোন বন্ধ করেছিল। পরে ভাইয়া আমাদের সাথেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চলে যায়। মিতালির কথা শুনে এরিনা ভেবে পায় না জাওয়াতকে এখন কি বলবে। ওপাশ থেকে মিতালি বলে, এখন কি করবি এরিনা? আমার মনে হয় ভাইয়াকে সবটা সত্যি বললেই ভালো হবে, না হলে ভাইয়া তোকে ভুল বুঝতে পারে। বাকিটা তোর ইচ্ছা। এরিনা বলে, দেখি কি করি। ঠিক আছে, রাখছি এখন। ওকে রাখ, কাল দেখা হবে ইনশাল্লাহ। বলেই ফোনটা রেখে দেয় মিতালি। এপাশ থেকে মোবাইল হাতে নিয়ে চুপচাপ কিছু সময় বসে থাকে এরিনা। ডাক্তার সাহেবকে কিভাবে কি বলবে সে ভেবে পায় না। সে ভাবতে থাকে। রাত প্রায় 11টা বাজে। জাওয়াদ আজ এখনো চেম্বার থেকে বের হয়নি। 2 ঘন্টা ধরে চুপচাপ ওর কেবিনে বসে আছে। আজ রোগীর বেশ চাপ থাকলেও কেন জানি আজ মনোযোগ দিতে পারছে না। মাথায় শুধু ফাহিম আর এরিনার ব্যাপারটাই ঘুরপাক খাচ্ছে। ভাবছে এরিনাও কি তবে তামান্নার মতো না। এসব ভাবতে ভাবতে চায় না জাওয়াদ। রোগী দেখার মনোযোগ দিতে চায়, কিন্তু ব্যর্থ হয়। শেষমেশ কজনকে দেখে বাকিদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেয়। সকালে মিতালির কাছে ফাহিম আর এরিনার কথা শুনে খুব চিন্তায় পড়ে যায় জাওয়াদ। ফোন করেও না পেয়ে গাড়ি থেকে আশেপাশে পার্কের রাস্তায় অনেক খুঁজেছে এরিনাকে। গত কিছুদিন এরিনাকে যতটা চিনেছে তাতে এভাবে কাউকে কিছু না বলে বন্ধুর সাথে চলে যাওয়ার মতো মেয়ে এরিনা নয়। এজন্য আরো বেশি চিন্তা হচ্ছিল ওর। কিন্তু খুঁজে না পাওয়ায় নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। হঠাৎ আবারও তামান্নার কথা মনে পড়ে যাওয়ায় মনটা ভীষণ অস্থিরতা ঘিরে ধরে। পর মুহূর্তে আবার নিজেই নিজেকে শুধায়, সবাই এক নয়। এরিনা নিশ্চয়ই তামান্নার মতো নয়। এরিনা ফিরে আসায় আগ অবধি যেন স্বস্তি পেল না। জাওয়াদ ফেরার কিছু সময় ধরেই এরিনা বাসায় ফিরলে জাওয়াদের মনটা শান্ত হয়। ব্যাপারটা নিয়ে তখনই কোনো কথা বলতে চাচ্ছিল না জাওয়াদ, তাই বারবার এড়িয়ে যাচ্ছিল। এরিনাকে সন্দেহ করবে এমন মানসিকতা জাওয়াদের নেই। তবে আর একটা ছেলের সাথে এরিনা কোথাও গেছে, ফোনটাও বন্ধ, তামান্নাকে নিয়ে ঘটে যাওয়া জীবনের বাজে একটা স্মৃতি, সব মিলিয়ে আজকের ঘটনাটা জাওয়াদের মন কোনোভাবেই মানতে পারছে না। সব মিলিয়ে আজ এক অদ্ভুত অনুভূতি। সন্দেহ না করলেও এরিনার হাত ধরে কোনো ছেলের সাথে করে নিয়ে গেছে, এটা ভাবতেই জাওয়াদের মনে যে অনুভূতি আসে, এটাকে ঠিক জেলাস বলে কিনা জানে না জাওয়াদ। তবে বিষয়টা ওর ভালো লাগেনি, একেবারেই ভালো লাগেনি। আর এজন্যই আজ এতটা সময় চেম্বারেই বসে আছে জাওয়াদ। মনে মনে শুধু প্রার্থনা করছে যে এরিনা যেন অন্য সব মেয়েদের মতো না হয়। ওর মধ্যে আয়েশা আক্তার ফোন নিলে জাওয়াদ দ্রুত চেম্বার থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাত প্রায় 1টা। জাওয়াদ বারান্দায় বসে সিগারেট ধরিয়েছে। মাথায় আজ তামান্নার বেইমানিটাও ঘুরপাক খাচ্ছে, সাথে এরিনার বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখতে চাইলেও কেন জানি পারছে না। অস্থিরতা কমাতে আপাতত এটা খুব দরকার। আয়েশা আক্তার ফোন দেওয়ার সাথে সাথেই জাওয়াদ বাসায় ফেরে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে বসে আছে। বাসায় ফেরার পর থেকে এই পর্যন্ত জাওয়াদ এরিনার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি। কিছুটা ব্যস্ততা দেখিয়ে এরিনাকে এড়িয়ে যাওয়ায় জাওয়াদ। এদিকে এরিনা ভাবে যে ডাক্তার সাহেব বাসায় এলেই ওনার কাছে সবকিছু বলে দেবে, কিন্তু বাসায় আসার পর থেকে জাওয়াদের নীরবতা, অভিমানী চেহারা দেখে এরিনার মন খুব খারাপ হয়। এতক্ষণ ধরে কোনোভাবেই এরিনাকে কথা বলার সুযোগ না দেওয়ায় এরিনাও এবার খুব বিরক্ত হয়। তাই রুমে আর অপেক্ষা করতে না পেরে বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমোতে আসবেন না? জাওয়াদ আকাশ পানে চেয়ে ধোঁয়া ওড়াচ্ছিল। হঠাৎ এরিনার কণ্ঠ শুনে জাওয়াদ একটু অপ্রস্তুত হয়ে যায়।
ও ভেবেছিল এরিনা হয়তো এতক্ষণে শুয়ে পড়েছে, তাই জেগে আছে দেখে জাওয়াত বলে, এখনো ঘুমাননি কেন এরিনা? অনেক রাত হয়েছে, রাত জাগা ভালো না কিন্তু। এরিনা বলে, মানে আপনার সাথে কিছু কথা ছিল, জরুরি কথা। জাওয়াত সিগারেটটা বন্ধ করে দিয়ে বলে, এখন নয় এরিনা, ফ্রি হয়ে নেই, এখন ঘুমাতে যান। এখানে এই বাজে গন্ধে আপনার মাথা ব্যথা করবে, তাই কথা না বাড়িয়ে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ুন। জাওয়াদের এমন কথা শুনে এরিনা কিছুটা রাগ হলেও সেটা দমিয়ে বলে, সমস্যা হবে না, আমি মানিয়ে নেব, আমার কথাগুলো বলা খুব দরকার। জাওয়াত সিগারেট নিভিয়ে এরিনার দিকে ফিরে গম্ভীর কণ্ঠে বলে, আপনি আজকাল বড্ড অবাধ্য হচ্ছেন এরিনা। মাঝে মাঝে কথা শুনতে চান না, বুঝতে চান না কেন? বলছি তো সময় করে শুনবো আপনার কথা। এখন এই মুহূর্তে এসব শোনার মুড নেই আমার। অনেকদিন পর জাওয়াদের এমন কঠিন কথায় এরিনা বেশ মন খারাপ করে। মনে মনে ভাবে, এর মানে কি ডাক্তার সাহেব, আমাকে ভুল বুঝলেন? কিন্তু আমি তো। এরিনার কেন জানি খুব কষ্ট হতে থাকে, বুকের ভেতরে কেমন ভার অনুভব করে। কিন্তু এর কারণটা কি? কারণটা এরিনা নিজেও জানে না। ডাক্তার সাহেব ওকে ভুল বুঝেছে, এজন্যই কি? না না, ভুল বোঝারই বা কি আছে? ডাক্তার সাহেবের সাথে সম্পর্ক বলতে হালকা বন্ধুত্ব, দায়িত্ব পালনের চেয়ে বেশি কিছু তো নয়। তাহলে যাই হোক, এত ভাবনার মাঝেই জাওয়াত আবার বলে, এরিনা, আপনি এখন এখান থেকে যান তো প্লিজ। আমাকে একটু একা থাকতে দিন, আজ ভালো লাগছে না কিছু। এরিনাও এবার খুব বিরক্ত হয়ে বলে, কেন যাব আমি? আমি আমার কথা না বলে যাব না। আমার সব কথা শোনা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। শুধু শুধু আমাকে ভুল বুঝে বসে থাকবেন, এটা আমি কোনোভাবেই হতে দিতে পারি না। জাওয়াত সিগারেট নিভিয়ে এরিনার একটু কাছে এসে বলে, আপনার সাথে কি আমার ভুল বোঝাবুঝি হবার মতো কোনো সম্পর্ক তৈরি হয়েছে এরিনা? সবটা তো শুধু দায়িত্ববোধ, তাই না? এবার এরিনার চোখ দুটো ছলছল করে ওঠে। মনে মনে ভাবে, ঠিকই তো, এই অল্প কদিনে কি ওদের মধ্যে এমন কোনো সম্পর্ক তৈরি হয়েছে? তবু আজ এরিনার ইচ্ছে করছে নিজেই সাফাই গাইতে। মন চাইছে জাওয়াতকে বলতে যে সে যেন ওকে ভুল না বোঝে। এসব ভাবনা থেকেই এরিনা জাওয়াতের দিকে তাকিয়ে বলে, ফাহিম আমাদের খুব ভালো বন্ধু, 4 বছরের বন্ধুত্ব আমাদের। কিন্তু ভুল করে ও আমাকে ভালোবেসে ফেলেছে। ওর ভালোবাসার কথা জানাতেই আজ এক প্রকার জোর করে আমাকে ওর সাথে একটা পার্কে নিয়ে গিয়েছিল। বিশ্বাস করুন, ওর মনে যে এসব চলছে তার বিন্দু মাত্র ধারণাও আমার কাছে ছিল না। ওর মতো বন্ধুর কাছ থেকে এমন কথা শুনে আমার মাথা ঠিক ছিল না। কোনোরকম সেঞ্চি নিয়ে বাসায় ফিরি আমি। বৃষ্টি থাকায় রাস্তায় প্রচুর যানজট সৃষ্টি হয়, তাই আসতে দেরি হয়েছিল। তাছাড়া জানেন তো আমি সব জায়গায় চিনিও না। এসবের মাঝে আপনাকে যে ফোন করব সেটাও মাথায় ছিল না। এখন এসবে আমার কি দোষ বলুন? কথাগুলো বলেই এরিনা জাওয়াদের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। কিন্তু কেন এই কান্না, কেন এই সাফাই গাওয়া, এসবের কিছুই জানে না এরিনা। মন শুধু একটা কথাই বলছে যে ডাক্তার সাহেবকে সবটা জানাতে হবে। জাওয়াদ এতক্ষণ এরিনার সব কথাই মন দিয়ে শুনছিল। ফাহিমের এমন কর্মকাণ্ডের জন্য ওর ওপরে বেশ বিরক্ত হয় জাওয়াদ। সামনে পেলে হয়তো গালে একটা বসিয়ে দিত। তবে জাওয়াদের মনের অগোচিত ভয়টা যে দূর হয়েছে, এজন্য নিমিষেই বেশ হালকা লাগতে থাকে ওর। এসব ভাবনার মাঝে এরিনার দিকে তাকাতে ওর চোখের পানি, লাল হয়ে যাওয়া গাল দুটো, এগুলো মেলে চুল, সবকিছুর দিকে চোখ আটকে যায় জাওয়াদের। খুব মায়া হয় জাওয়াদের। মনে মনে ভাবে, এটা অল্পেতে এভাবে কাঁদে কেন? খুব আদরে লাগতে থাকে এরিনাকে। খুব যত্নে এরিনার চোখের পানি মুছে দেয় জাওয়াদ। না চাইতেও মনের নিষিদ্ধ ইচ্ছে উকি দিতে থাকে। গোলাপি গাল দুটোয় দুহাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ায় জাওয়াদ। হঠাৎ জাওয়াদের এমন স্পর্শে কেঁপে ওঠে এরিনা। কান্না বন্ধ হয়ে চোখ দুটো নিমিষেই বুঝে ফেলেও। এই মুহূর্তে এরিনার ইচ্ছে হয় ওখান থেকে দৌড়ে কোথাও পালিয়ে যেতে, যা পারছে না এরিনা। কেমন যেন এক অদ্ভুত ভালো লাগা, যা শুধু এই ডাক্তার সাহেবের সান্নিধ্যে থাকলেই পাওয়া যায়। জাওয়াদ নিজেকে সামলে এরিনার গাল থেকে হাত সরিয়ে বলে, আর কিছু বলবেন এরিনা? এরিনা এক পলক জাওয়াদকে দেখে চোখ নামিয়ে ফেলে। লজ্জাগুলোকে লুকিয়ে বলে, আপনি আমার ভুল বোঝেননি তো? রাগ করেননি তো? জাওয়াদ এবার বুকে হাত বেঁধে বলে, একেবারেই না, একটুও রাগ করিনি। এবার আপনি গিয়ে শুয়ে পড়ুন তো, অনেক রাত হয়েছে। এরিনা জাওয়াদের দিকে তাকিয়ে বলে, আপনি ঘুমোবেন না? আপনি যান, আমি আসছি। এরিনা ঘরে পা রাখতেই জাওয়াদ বলে, এরিনা। জাওয়াদের ডাকে এরিনা পেছনে তাকালে জাওয়াদ বলে, আপনি আমার সামনে আর কাঁদবেন না এরিনা।
এক কথায় মানে বুঝতে না পারায় এরিনা কপাল কুঁচকে বলে, মানে কেন? এরিনার দিকে তাকিয়ে জাওয়াদ ঠোঁটের কোণে হাসি এনে বলে, কারণ কাঁদলে আপনাকে বেশি মায়াবী লাগে, আর ডক্টর জাওয়াদ কখনো না চাইতেও ওই মায়াবীকে দেখলে বেসামালা হয়ে ওঠে, আর তখন ডক্টর জাওয়াদের যা করা উচিত নয় তাই করতে ইচ্ছে করে। জাওয়াদের কথা বুঝতে এরিনার একটু সময় লাগে, তবে যখনই বুঝতে পারে তখনই এক দৌড়ে গিয়ে ইলহামের পাশে শুয়ে পড়ে। কাঁথা দিয়ে মুখ ঢেকে চুপচাপ শুয়ে থাকে। লজ্জায় লাল নীল হতে থাকে এরিনা। জাওয়াদের বলা কথাগুলো ভাবতেই থাকে আর মনে মনে ভাবে, অবশেষে কি তবে জীবনে বসন্ত আসতে চলেছে। খুব ভোরে ঘুম ভাঙে এরিনার। বিছানা থেকে নেমে ইলহামের দিকে তাকাতেই দেখে ডাক্তার সাহেব ইলহামকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দৃশ্যটা দেখে এরিনার যেন প্রাণটা জুড়িয়ে গেল। নিজের রক্ত না হওয়া সত্ত্বেও কতটা ভালোবাসা দিচ্ছে ইলহামকে। এমন মানুষ যে সত্যি আছে সেটা এই পরিবারে না এলে জানতেই পারতো না এরিনা। সবার এত ভালোবাসার ঋণ কখনোই হয়তো শোধ করতে পারবে না এরিনা। এসব ভাবনার মাঝে জাওয়াদের ঘুমন্ত মুখটার দিকে চোখ যায় এরিনার। ঘুমন্ত অবস্থায় ডাক্তার সাহেবকে দেখতে এরিনার খুব ভালো লাগে। আজকাল সুযোগ পেলে এরিনা এই কাজটা করে, আর চোখে ডাক্তার সাহেবকে দেখে নেয়। তবে আজ দেখতে বেশ লজ্জা লাগছে। রাতে ডাক্তার সাহেবের বলা কথা মনে পড়তে চরম অস্বস্তি ঘিরে ধরে ওকে। এরিনা ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে এইসব ভাবার এক পর্যায়ে জাওয়াদ নড়ে চড়ে উঠলে এরিনা দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়মিত বারান্দায় পাখিটার সাথে সময় কাটিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। এর মধ্যে আয়েশা আক্তার ডাইনিং এ এলে ওনাকে নাস্তা দেয়। কথা প্রসঙ্গে এরিনা বলে,